আমি ওকে একটা মানুষকে মানে মানে প্রতি মুহূর্তে মরতে দেখেছি, কিন্তু আমার কিছু করার ছিল না। ওর মনে হতে লাগলো আমায় কেউ আর ভালোবাসে না। মানুষের ভুল বোঝাটা ও নিজেকেই ক্ষমা করেনি কোনোদিন। আমি সেটা সেটা থেকে বেরিয়েই আসতে পারিনি। ও তাপসদার যদি মানে ধরো 11টার সময় কখনো বেরোনোর থাকতো, কি সুন্দর করে বাড়িতে চালটা ধুয়ে দিয়ে যেত। ওর খুব পিটপিটে ছিল, চাল যেন একদম প্রথম যে জলটা থাকবে খুব পরিষ্কার, মানে ধুয়ে ধুয়ে সাদা পরিষ্কার হতে হবে, না তো বারবার বলতো চাল যেন ধোয়া ঠিক মতো হয়। হ্যাঁ, ও মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়ে যেত। ও হি ওয়াজ অলওয়েজ ভেরি রুটেড গ্রাউন্ডেড একটা মানুষ ছিল। তারপর একটা জায়গায় মানে কীর্তিবাস লেনে পেইং গেস্ট হিসেবে থাকতেন, এবং তাপসদাকে ঋতুপর্ণ দুটোর সময় ডেকেছে আনন্দ করতে। ইট ইজ আ নিউজ। একদিকে তাপস মানে পলিটিক্সও করছে, ছবিও করছে, কিন্তু দুদিকে কিন্তু বোম্বা, আমি ওর ভিশন খুব ক্লিয়ার ছিল। আর ট্রেনে ওর বোম্বা কিন্তু পুরো লুক আফটার করলো, মানে আমার মেয়ে। ও ভীষণ লাভিং, ভীষণ ওর কমফর্ট জোন তো শতাব্দীর কমফর্ট জোন তাপস। এবং ও বলে সবসময়, আমাকে বলে গেছে যে আমি ওই আমার হাজত বাসটা ছিল ওই স্টেটমেন্টের ফল, পাপের প্রায়শ্চিত্ত। ওনার ধারণা ছিল যে মানে ওর প্রতি যে অন্যায়টা হয়েছে, দিদি বোধহয় ভীষণ কষ্ট পাচ্ছে। কিন্তু ফিরে এসে ওর মনে হলো যে না, দিদিও তো এলেন না, দিদিও তো আমার ফোনটা ধরলেন না, দিদিও তো কোনো যোগাযোগ করলেন না। ও দুষ্টু লোক, খারাপ। সে একটু 1% যদি ওই খারাপটাও হতে পারতো, তাহলে আজ বেঁচে থাকতো। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমি যার বাড়িতে এসেছি, এবং 1 জানুয়ারি বলেই আমার মনে হলো একটু ফিরে দেখে মানুষ, আমিও ফিরে দেখতে চাই, সেই জন্য নন্দিনীদির কাছে এসেছি। নন্দিনী নিজের একটা পরিচয় আছে, শুধু তাপস পালের বউ বলে নয়, নন্দিনীদিকে সবাই চেনেন, কারণ উনি টিভিতে অনেক অনুষ্ঠান করেছেন এবং বিভিন্ন জায়গায় যান, ভীষণ সুন্দরী। ফলে নন্দিনীদির সঙ্গে আজকে আমরা গল্প করব। নন্দিনীদি হাওয়ার্ড হাউসে পড়িয়েছেন, লক্ষ্মীপত সিংহানিয়াতে পড়িয়েছেন, তাই তো? হ্যাঁ, প্র্যাটে যখন আমি পড়াতে শুরু করলাম, ওখানে যে আমাদের প্রিন্সিপাল ছিল বড় ভালো মানুষ, ভেরোনিকা বিথি ঘোষ, যিনি প্রিন্সিপাল, দিদি আমাকে বললেন তুমি এবার টিচার্স ট্রেনিং করো, তুমি ভালো টিচার হবে। তো ওনার উদ্যোগেই আমার ওইটা ওই কোর্সটা করার আর কি। হ্যাঁ, তারপরে টিচার্স ট্রেনিং কোর্স করে আমি তারপরে হাওয়ার্ড হাউসে, তারপর যখন আমি টেলিভিশনে চলে এলাম, মানে তখন ওই দুটো একসাথে ব্যালেন্স করতে পারতাম না। হ্যাঁ, তারপরে তুমি ইটিভিতে রান্নাঘরে দিয়ে তো তোমার শুরু হলো। হ্যাঁ, যখন মানে ইটিভির জন্ম আর আমার রান্নাঘরে শুরু, এবং তখন কিন্তু এখানে কোনো রান্নাঘরের প্রোগ্রাম হতো না, তোমারটা দিয়েই শুরু হয়েছে। কলকাতায় মানে বাংলায় আমি করতাম, আর ন্যাশনাল চ্যানেলে সঞ্জীব কাপুর করতেন সেই সময়। হ্যাঁ, আর তারপরে এই রান্নাঘরটা ভীষণ পপুলার হয়। নন্দিনী রান্নাঘর খুব ভালোবেসেছিলেন এবং পপুলার ছিল, ভালোবাসতেনও। হ্যাঁ, তারপরে তো নানা রকম রান্নাঘরের প্রোগ্রাম তো বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে করেছি, 2015 সাল অব্দি কাজ করেছি, তারপরে আমি আর করিনি। হ্যাঁ হ্যাঁ, তারপরে তো অন্য চ্যানেলে সুদীপা করেছিল, তারপরে এখন কনিনিকা করছে, ওরা সবাই আস্তে আস্তে ওই ওই ব্যাপারটাই পপুলার হয়ে গেছে, ওই রান্নার ব্যাপারটা। ওদের এতে খুব সুন্দর কাজ করে, খুব সুন্দর কাজ করে। আর তাছাড়া তুমি তো তাপসদার সমস্ত ছবির কস্টিউমও করতে একটা সময় করেছি, ওটা আমার খুব ঝোঁক ছিল। ওই সময় তো কি বলবো, ডিজাইনার বলে তো সেইভাবে ছিল না। অনেক সময় হতো মানে তাপসবাবুকে বাড়ির নিজের কস্টিউম নিয়ে গিয়ে, নিজের জামা কাপড় নিয়ে গিয়ে শুটিং করতে হতো, সেইখান থেকে আমার হাতে খড়ি। এবং তারপরে ওর যা কস্টিউম ছবিতে হতো, ওগুলো আমি খুব প্যাশনেটলি করতাম, এবং আমার স্বামী সেগুলো খুব অ্যাপ্রিসিয়েট করতো, তো সেটা খুব আনন্দ পেতাম।
আসলে বছরের শুরুতেই মানে একটা আমরা ফিরে দেখতে চাই, তার কারণ সত্যি যতটা হ্যাপি নিউ ইয়ার বলে আমরা হ্যাপি হ্যাপি হতে চাই, ততটাই পিছন দিকে কিন্তু বিদায় এটা থাকে, মানে একটা তো ফেলে আসার একটা যন্ত্রণাও থাকে, সেটাও আছে। ফলে কোনোটাকেই না ছেড়ে আমরা আজকে গল্পটা করতে শুরু করেছি। এই যে তাপসদা চলে গেছেন 4 বছর, 4 বছর হলো চলে গেছে, ফেব্রুয়ারিতে 4 বছর হবে, কমপ্লিট হবে, 20-তে চলে গেছেন। হ্যাঁ, তো ওই এই এই 4 বছরে যদি পরিবর্তন বলতে হয় তোমার মানে তোমাদের জীবনে, কি সেটা হয়েছে? পুরোটাই পুরোটাই আমরা নতুন করে আবার বাঁচতে শিখেছি। ভেরি ডিফিকাল্ট, মানে যে আমাদের মানে জীবনের একটা সেন্টার ছিল, বা আমাদের একটা মাথার, হঠাৎ একদিন দেখলাম মাথার, আমি আর আমার মেয়ে আমরা ছাদ ছাড়া দাঁড়িয়ে আছি, যাকে ঘিরে সে মানুষটা নেই, মুখ থুবড়ে দুজনে পড়ে আছি, এবং সেটা উঠে দাঁড়িয়ে চলাটা আমার নতুন একটা অধ্যায়ের শুরু। কিন্তু দেখো, জীবন তো থেমে থাকে না, দিন হয়, দুপুর হয়, রাত হয়। আমি যদি বলি না আমি কোনো কিছু এগুলো মানতে হয় না, তোমার লাইফের সাথে ছুটতে হবে। না, তুমি তো শেষের দিকে তাপসদার সঙ্গে বলতে গেলে ফাইটই করেছো, কারণ তাপসদা যখন অসুস্থ ছিলেন তুমি সারাক্ষণ ওনার পাশে। হ্যাঁ, সেটাই তো হওয়া উচিত, মানে সেটাই তো হওয়া উচিত। কেন সেটা আমি কিছু এক্সট্রা করি? ভালোবাসা বা সম্পর্ক বন্ধন, তুমি জেনো যে ওটা ইটস নট বেড অফ রোজেস। হ্যাঁ, সেখানে অনেক কাঁটা থাকে, এবং সবকিছু নিয়ে আগলে রেখে এগোনোটাই তো আসল একটা সম্পর্কের আসল মানে মাধুর্য আমার মনে হয়। সেটা শুধু আমার দিক থেকে না, দুজনের দিক থেকে। নিশ্চয়ই, 100 বার। বলছি নন্দিনী, একটা কথা বলি, উত্তম কুমার চলে যাওয়ার পরে ইন্ডাস্ট্রি যে একটা হাহাকারের সময় তৈরি হয়েছিল, সেই সময় বলতে গেলে রঞ্জিত মল্লিক বাবুর শত্রু, বা ওই সময় যেমন উনি ছিলেন, তেমনি তাপস পালের কিন্তু একটা বিশাল বড় ভূমিকা। 1980-তে দাদার কীর্তি। দাদার কীর্তি, এবং দাদার কীর্তি মানে হচ্ছে সেটা একটা মানে মানে ব্লকবাস্টার, এবং এখনো মানে যদি বলো কালোত্তীর্ণ ছবি বলতে যেটা বোঝায় দাদার কীর্তি। হ্যাঁ, তনুদা আজকে যদি ওকে মানে গড়ে না নিতেন, আজকে আমরা যা সেটা আমরা হতাম না। আর সর্বোপরি দর্শকের ভালোবাসা না থাকলে, বা তাদের সমর্থন না থাকলে, তাদের ভালোবাসা না থাকলে আজকে তাপস পাল হতেন না। এবং তাপস পালকে সবাই মানে তাপস পাল যে ভালো মানুষ এবং তার যে একটা ঔদার্য, সেটা কিন্তু মুখে ফুটে বেরোতো। আমার যেটা ওর সাথে মানে মানে জীবনে চলতে চলতে যেটা মানে বুঝেছি, যে মানুষকে না একটু মানে পুরোটা মন দিয়ে চললে হয় না, একটুখানি ব্যালেন্স করে চলতে হতো। আর তাপস তার নিজের জীবনটা পুরোটাই মানে তার মনের কথা দিয়ে চলেছে। সেই জন্য অনেক সময় তাপসদার মধ্যে অনেক প্রবলেমস, মানে তাপস অনেক আঘাত পেয়েছে, এবং মানুষ ভুল বুঝেছে, কষ্ট পেয়েছে, এবং মানুষের ভুল বুঝেছে, নিজেকেই ক্ষমা করেনি কোনোদিন। আমি সেটা থেকে বেরিয়েই আসতে পারিনিও। কারণ আমি নিজে বলতে পারি, আমরা তাপসদাকে তো আমি যবে থেকে সাংবাদিকতা, তবে থেকে তাপসদা তুমি আমাদের পরিচয়। এবং আমি নিজে বাড়িতে এসেছি, তাপসদা বলেছেন লুচি বেগুন ভাজা দাও নন্দিনী, মানে 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 এরকম কোন স্টার আমি দেখিনি আজও পর্যন্ত যে এত ঘরোয়া, এত আন্তরিক, মানে মানে লুচি বেগুন ভাজা দাও, তারপরে বললো যে দাঁড়াও তুমি একটু বসো, আসছি। মানে কোথায়? বলে আমি দুধটা নিয়ে আসি, দাঁড়াও। মানে আমি না চমকে যেতাম যে এরকমও মানুষ হন, যে যে এত বড় স্টার, সে দুধ আনতে গেলেন এবং তারপরে লুচি বেগুন ভাজা খাচ্ছেন এবং আমাকে দিচ্ছেন। মানে আমি স্তম্ভিত হয়ে যেতাম। তারপরে বুঝলাম না, এটাই তাপসদা। তাপসদার যদি মানে ধরো
11টার সময় কখনো বেরোনোর থাকতো, কি সুন্দর করে বাড়িতে চালটা ধুয়ে দিয়ে যেত। ওর খুব পিটপিটে ছিল চাল, যেন একদম প্রথম যে জলটা থাকবে খুব পরিষ্কার, মানে ধুয়ে ধুয়ে সাদা পরিষ্কার হতে হবে, না তো বারবার বলতো চাল যেন ধোয়া ঠিক মতো হয়। হ্যাঁ, ও মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়ে যেত। ও হি ওয়াজ অলওয়েজ ভেরি রুটেড গ্রাউন্ডেড একটা মানুষ ছিল। আজ অব্দি আমি ওকে কোনো দিন দেখিনি যে ওর ফোন অন্য কেউ মানে আর কি ধরেছে। ও নিজের ফোন নিজে ধরতো, ওইসব ছিলই না। এবং মানে মানে আমি বলছি হিরো সুলভ যে ব্যাপারটা, মানে আমি এরকমও দেখেছি মানে তোমার ইয়েতে, তোমার স্টলে যেরকম ম্যাগাজিন ছিল, আমরা ম্যাগাজিন কিনছি, তাপসদাও কিনছে আমার পিছনে দাঁড়িয়ে, এবং তাপস বলে কি নিবেদিতা, আমি জমকাল চাই তাপসদা আপনি ম্যাগাজিন সামনে আসুন, মানে ম্যাগাজিন স্টলে উনি পিছনে দাঁড়িয়ে ম্যাগাজিন কিনছেন, মানে এতটা রুটেড কি করে ছিল ওরকমই ছিলেন উনি। এবং মানে অবসর পেলে ভীষণ সুন্দর বাজার করতে পারতো, কিন্তু বেশি বেশি বাজার করে ফেলতো, কিন্তু বাজার করতে যেত না। কোন মার্কেটে যেত? লেক মার্কেটে বাজার করতে যেত। এবং যখনই কোনো মানে আউটডোরে গেছে বা কোনো শোজে গেছে, চিনে ফেলতো তাপসদাকে, করতো। ওটা ছিল না, মানে মানে তার মধ্যে মিশে যেত খুব সুন্দরভাবে। এবং আমি এটা অদ্ভুত দেখেছি, মানে কি ভালো রান্না করতে পারতো। মানে আমি দেখেছি গাড়ি করে যেতে যেতে হয়তো কোনো সামনে বয়স্ক বৃদ্ধা, তার রাস্তাটা পার হতে অসুবিধে হচ্ছে, তাকে গাড়ি দাঁড় করিয়ে তাকে পার করিয়ে সে কত দূর যাবে, তাকে গাড়িতে তুলে সেইটা তাকে নামিয়ে দেওয়া, এগুলো আমার দেখা। এবং শুধু আমার দেখা নয় নিবেদিতা, ওর সাথে যারা খুব ক্লোজ তারা জানে সেটা। হ্যাঁ, তাপসদা খুব মানবিক একটা মানুষ ছিলেন, এটা সত্যি কথা। আচ্ছা, তোমার সঙ্গে তাপসদার আলাপটা একটু শুনি। আমি তখন ক্লাস 7 নিবেদিতা। ওর সঙ্গে যখন আমার প্রথম পরিচয় হয়, তখন আমার বাবা কর্মসূত্রে তাইপেইতে থাকতেন, তাইওয়ান। তো ওখান থেকে আমরা সবে ফিরেছি তখন। তাইওয়ানে থাকতে? হ্যাঁ, কিছু বছর। তো সেখানে ফিরেছি এবং আমার মেজো জ্যাঠার বাড়িতে আমি গেছি। আর আমার যে দাদা ছিলেন, আমার যে দাদা ছিলেন, জাতুতো দাদা, উনি ছিলেন টেলিগ্রাফের রিপোর্টার। আচ্ছা। তো ওই থ্রু দিয়ে একদিন আমার বাড়িতে ওকে, আমি নর্থ ক্যালকাটার মেয়ে, ওখানে নিয়ে আসি আমার সঙ্গে। সেখানে মানে দেখো আমার সঙ্গে মানে কোথায়? পাইকপাড়াতে আমাদের বাড়ি ছিল। হ্যাঁ, তখন আমি ক্লাস 7 আর তাপস তখন দাদার কীর্তি করে, তারপর সাহেব। প্রথম আলাপ দাদা মানে আমার জ্যাঠার বাড়িতেই। তখন আলাপ মানে ঠিক আছে দাদার কীর্তি করেছে। কোথায় মানে কিভাবে তাপস পাল তোমার বাড়িতে এলেন? না, প্রথমে আমার যে জাতুতো দাদা তার বন্ধু ছিল। আচ্ছা, এবার আমি জ্যাঠার বাড়ি গেছি, আমার দাদার কাছে এসেছে, এবং সেখানে আমার সঙ্গে ওর এমনি আলাপ আর কি। তখন আমি বলছি তো ক্লাস 6-7 পড়ি। ও বাবা, অনেক ছোট। তারপরে 1 বছর বাদে আমার দাদার সঙ্গে ও পাইকপাড়ার বাড়িতে আমার এমনি দেখা করতে আসে। তারপরে ও এমনি আসতো, আমার সঙ্গে গল্প করতো। ওইভাবে আমার সাথে তাপসের একটা বন্ধুত্ব। এবং তখন যেহেতু তাপস আমার থেকে প্রায় 9-10 বছরের বড়, তখন ওর মোটামুটি তখন দীপার প্রেম রিলিজ হয়ে গেছে। তখন মানে দীপার দাদার কীর্তি, দীপার প্রেম আর সাহেব রিলিজ করেছে। ভালো বড় স্টার তখন বলতে গেলে সেই সময়। আমি ওইভাবে নিজেকে কোনোদিন তো দেখেনি তখন, মানে মানে ভবিষ্যৎ যে একদম সিকিউর তা নয়, কিন্তু মানে খুবই নাম করেছে, কটা ছবি দিয়েছে সব মানুষ ভালোবেসেছে। হ্যাঁ, তো তখন ওর বাড়ি থেকেও চাইছে যে ওর বিয়ে হোক, ও স্থিতু হোক। তো ওর বাড়িতে গিয়ে বলেছে ও আমায় বিয়ে করবে। তখন আমার শ্বশুর আসেন সে সম্বন্ধ নিয়ে। তখন আমার মায়ের একটুখানি আপত্তি ছিল, কারণ প্রথমত আমার তখন পড়াশুনো কমপ্লিট করিনি আমি, তখন সবে 9-এ পড়ি, 9-10-এ, মানে ওই সময়টা। আর তারপরে অভিনেতাতে আমার মায়ের একটুখানি অনেক বাড়ি থেকেই থাকে, মানে একটু ভয় ছিল আর কি, ইনসিকিউরিটি, একটা মেয়ে কিছু সব ঠিক থাকবে তো ছিল, কিন্তু সেটা বেশি দিন না।
তারপর 1 বছরের মধ্যে আমার বিয়ে হয়। আমার বাবা মার দিক থেকে একটাই কন্ডিশন ছিল, আমি যেন পড়াশোনাটা কমপ্লিট করি, এবং সেটা তাপস আমায় করিয়েছিলেন। এবং আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো ছিলেন, ভীষণ ভালো। তুই কোন স্কুলে পড়তে তখন? আমি পড়তাম তখন সেন্ট ইউনিয়ন্স বলে একটা স্কুলে। প্রথম আমি এসে ক্যালকাটা গার্লসে ভর্তি হই। তারপরে আমার বাবার ভীষণ আইসিএসসি বিরুদ্ধ ছিলেন, তো আমাকে মানে মাধ্যমিক বোর্ডে ভর্তি করে দিল। তারপরে ওখান থেকে আমি তারপরে ক্লাস মাধ্যমিক পাশ করে আমার বিয়ে হয়ে গেল। তারপরে আমি 11-12 করি বাগবাজার মাল্টিপারপাস থেকে। তারপরে তারপরে আমার মানে যখন 12 পাশ করে গেলাম, তারপরে আমার মেয়ে হলো, তখন আমি গোখেলে জিওগ্রাফি অনার্স নিয়ে ভর্তি হলাম। কিন্তু সেটা ইভিনিং কলেজ ছিল, মেয়ে তখন ভীষণ ছোট, আমার বাড়ি আসতে আসতে 5:30-6টা হয়ে যেত। তখন হলো একটু মুশকিল। তখন মাঝ পথে মানে সেই আবার যোগমায়ার মর্নিং সেশনে আমি ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হলাম, এবং আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট। বাবা বেশ কষ্ট করে পড়াশোনাটা করেছো, মানে খেটে, মানে হ্যাঁ, ওটা তো আমি প্রমিস করেছিলাম আমার বাবা মাকে। আর এবং তাপস উৎসাহ দিয়েছিল, এবং আমার শ্বশুরবাড়ি থেকে কখনো আমাকে কোনো কিছুতে বাধা দেয়নি। তোমরা যখন কলকাতায় থাকতে বাচ্চা নিয়ে, আমরা তাপস যখন কলকাতায় অনেক স্ট্রাগল করেছে, কিন্তু মানে তাপস প্রথমত যখন দাদার কীর্তি করে, মানে শুধু মানে আমার পড়াশোনা শুধু না, তাপসও মানে চন্দ্রনগরের ছেলে, তো যাতায়াত করে চন্দ্রনগর থেকে প্রথম ছবি তনুদা যে জায়গায় বলে দিয়েছিল সেখানে থেকে মানে সেটা জানি। কিন্তু তোমার এই যে পড়াশোনাটা কলকাতা শহরে, তুমি আর তাপসদাই থাকতে তো কলকাতা শহরে? না, তাপস তারপরে লাস্টের দিকে বিভিন্ন জায়গায় থেকে থেকে তারপরে তাপস একটা জায়গায় মানে কীর্তিবাস লেনে পেইং গেস্ট হিসেবে থাকতেন, এবং ওকে ওই বাড়ির মালকিন ছিলেন একজন 75 বছর বয়সী বৃদ্ধা, বাট ভেরি মডার্ন, ভেরি সফিস্টিকেটেড একজন মহিলা, এবং বিয়ে করে আমাকে ওখানেই নিয়ে যায়। এবং মাসিমার তত্ত্বাবধানে আমার সবকিছু মানে শেখা। এবং তারপরে ডিসাইড করা হয় যে আমি 11-12 যেহেতু বাগবাজার মাল্টিপারপাসে, তখন আমি মার বাড়িতে এসে স্কুলে যেতাম, তারপরে এখানে আবার এই বাড়িতে আসতাম, শনি রোববার আবার চন্দ্রনগরের বাড়িতে যেতাম, মানে খুব বিউটিফুল। হ্যাঁ, সেটাই বলছি, মানে এই যে কৃত্তিবাসরে থাকতে তোমরা পেইং গেস্ট মানে ভাড়া নিয়েই ধরো থাকতে? হ্যাঁ, পেইং গেস্ট মানে একজনের অধীনে, মানে ওনার বাড়িতে উনি রান্না করে খাওয়াতেন। পরবর্তীকালে তারপরে আমরা ঠিক করলাম আমরা ওখানে থাকবো ভাড়া, রান্না আমরা করব। এবার তারপরে একবার মনে, ওইটা তো সেই গল্পটা সবাই জানে, মানে আমি একবার মানে ডিম করতে গিয়ে কিছু রান্না করতে পারিনি, তেলের মধ্যে সব মশলা ছেড়ে দিয়ে সব পুড়িয়ে ফেলেছিলাম, তার মধ্যে দুটো কালো ডিম হাসছিল, জল ঢেলে দিয়েছিলাম। ওটা যে একটু জল দিয়ে কষাতে হয় কিছুই জানতাম না, ওইগুলোই আমার মা ভয় পেয়েছিল ওই তাড়াতাড়ি দিয়ে, কিছুই তো জানি না, কিছুই। তো এই বাচ্চাটাকে রাখার ক্ষেত্রে মহিলাও যথেষ্ট হেল্প করেছেন নাকি? অ্যাকচুয়ালি দেখো, নিশ্চয়ই সে হেল্প করতো, আমার মা এসে হেল্প করতো। তা আমি যেহেতু আমি 6টায় ক্লাস করতে চলে যেতাম, বাই 9:30 10টা 10:30টার মধ্যে আমি বাড়ি চলে আসতাম। তো তাপসকে যদি 10টায়ও বেরোতে হতো কি 9টায়ও বেরোতে হতো, ওই 1 ঘন্টা 1/2 ঘন্টা মাসিমা বা কোনোদিন মা সামাল দিয়ে দিত, তার মধ্যে আমি আবার ঢুকে পড়তাম। মানে বেশ তোমাদের দুজনের কিন্তু তাহলে স্ট্রাগলটা গেছে। হ্যাঁ, অনেক। আমি ওই মাসিমার সাথে আমার মনে আছে একটা গ্লাস থাকতো, তার মধ্যে তাপস টাকা রেখে দিয়ে যেত, আমি মানে বলা থাকতো যে ওই টাকাটা বাজারে। আমি বাড়ি মানে সকালবেলা আসতাম, এসে ওই টাকাটা নিয়ে মাসিমার হাত ধরে বাজার করতে যেতাম, গিয়ে আবার বাড়ি আসতাম। তারপরে তোমাদের স্ট্রাগলটা শেষ হলো কবে? মানে এইভাবে তোমরা স্থিতটা হলো এসপি মুখার্জিটা কি প্রথম তোমাদের ফ্ল্যাট? না, প্রথমে তারপরে আমরা নিউ আলিপুরে আমরা একটা ফ্ল্যাট কিনি। তার পরবর্তীকালে আমরা জানতে পারলাম সেই ফ্ল্যাটের যারা মানে প্রমোটার ছিলেন,
তাদের মানে নিজেদের মধ্যে কোনো ওই জায়গাটা নিয়ে প্রবলেম ছিল, তো সেইটা আমাদের ছেড়ে দিতে হয়, উনি আমাদের টাকা ফেরত দিয়ে দেয়। তারপরে এসে আমাদের আবার যোধপুর পার্কে কিছুদিন ভাড়া থাকতে হয়। তারপরে আমরা 1 বছর বাদে এসে এসপি মুখার্জি রোডে ওইটাই তোমাদের একটা দীর্ঘদিনের থাকা। তা তুমি একটুখানি তোমার এই যে ফ্ল্যাট চেঞ্জ করবে, গলফ ক্লাব রোডের ফ্ল্যাট যে তুমি চেঞ্জ করবে, আর এইটা একটা ছোট ফ্ল্যাট আমি একটা কিনে রেখেছিলাম। তো একটা সময় মানে তারপর এখানে যখন চলে এলো তখন আস্তে আস্তে তখন ওর মনে হলো যে ওই ফ্ল্যাটের জিনিসগুলো কোথায় যাবে, তখন কোনো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে না, 4 তলা একটা কিনে বসলো। তারপরে আমার মেয়ে যখন ব্যাঙ্গালোর থেকে পড়াশোনা করে ফিরলো তখন ওর জন্য একটা কেনা হলো। করতে গিয়ে কি হলো, 3টে ফ্ল্যাট 3 দিকে হয়ে গেল, মানে একই বাড়ির মধ্যে 3টে ফ্ল্যাট 3 দিকে। এখন কি, এসপি মুখার্জিটা তখন বিক্রি করে দেওয়া হয়েছিল। এবার তাপস খুব মানে কিরম ছিলেন উনি, যেহেতু ওর শুরুতে এখানে ওর মানে অনেক বন্ধু বান্ধব বা এই পাড়াকে ওর খুব পছন্দ। তুমি আমাদের কিন্তু সাউথ সিটিতে খুব সুন্দর বাড়ি আছে, ফ্ল্যাট আছে, কোনো দিন যায়নি, ও এখানেই থাকে। মানে সাউথ সিটির রেসিডেন্সের মধ্যে? হ্যাঁ, আমার 22 তলায় খুব সুন্দর ওরই কেনা। কিন্তু অনেক আগে, যখন আজকের কথাগুলো নয়, কিন্তু ও ছেড়ে যাবে না। কিন্তু যখন 2019 সালেও আমাকে বলেছিল 3টে 3 দিকে এবার বাড়ি হয়ে ফ্ল্যাট গুলো হয়ে গেল, ভাবি একটা কাজ করো না, এখানে কাছাকাছি একটা মানে একটা কম্প্যাক্ট করলে ভালো হয়। আমি তখন ওকে বলেছিলাম ঠিক আছে ওটা করে নেবো, কিন্তু মানে ওকে ততদিন তো রাখতে মানে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু ওর ইচ্ছেটাকে আমার মনে হয়েছিল সম্মান করা উচিত, মনে হয়েছিল করি। এই 3টে সত্যি তো 3 দিকে। আর আমি ভীষণ, আমার কাছে ডগি আছে, আমার মেয়ে বম্বে থেকে এসে এখন কলকাতায় আমার জন্য চলে এসে এখানে সেটেল, ওর কাছে বেড়াল আছে, তো এক ফ্ল্যাটে আমরা দুজনে থাকতে পারবো না, তো পাশাপাশি থাকবো। কিন্তু মানে এই ফ্ল্যাটে তোমার মেয়ে থাকে উইথ বেড়াল, হ্যাঁ, পাশের ফ্ল্যাটে তুমি থাকো উইথ ডগি। হ্যাঁ, তো সেই জন্য আমরা এরকম ঠিক করে পাশাপাশি একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছি, দুটো উইথ ছাদ, যাতে আমাদের বাচ্চাগুলো উপরে একটু খেলতে টেলতেও পারে। এইটা আর প্লাস সেটা তুমি কবে শিফট করবে? কতগুলো ফর্মালিটি থাকে, সেগুলো হয়ে গেলে তারপরে আস্তে আস্তে, কিন্তু আমরা তো জোরটা শুরু করে দিয়েছি। আর এটা আমার কিরকম, একটা সময় যখন মানে তাপস ছিলেন ওর সাথে ছিলাম, আর এখন আমার কিরকম মনে হয় তাপস শারীরিক ভাবে হয়তো নেই, কিন্তু ওকে নিয়ে চলছি, তাই ওর ইচ্ছেগুলো এখন মনে হয় যে যেটা চেয়েছিল বা যেটা চাইতো ও যেরকম, সেগুলো একটুখানি যেন মান্যতা দিতে পারি। আচ্ছা, তুমি ধরো একটা প্র্যাট মেমোরিয়াল পড়াও, তারপরে তোমার একটা আইসিএসসি বোর্ডে তুমি পড়েছো, এবং তোমাদের যে একটা যে এই যে ইংরেজি মিডিয়ামে পড়া একটা মহিলা তাপসদা, সেখানটা চন্দননগরের একটু মফস্বলের একজন, একটা চন্দননগর যেহেতু যদিও শহর, কিন্তু তবু ওরকম একজন একটা সাদামাটা মানুষ, তোমাদের দুজনের মিলটা হলো কি করে? অ্যাকচুয়ালি আমারও কথা বলার মাধ্যম বাংলা, আর তাছাড়া আমার আসল বাড়ি হলো চাকদা, আমিও নদিয়া চাকদারই মেয়ে, এবং আমার জ্যাঠারা তারা অত্যন্ত পণ্ডিত মানুষ, কিন্তু প্রত্যেকেই ওই রামলাল একাডেমি চাকদার যে আমাদের মানে ওদের স্কুল ছিল, সেটা সেই সময় টিনেজ স্কুল ছিল, কিন্তু আমার বড় জ্যাঠামণি মানে পট ট্রাস্টের খুব একটা বড় পোস্টে কাজ করতেন। আমার মেজো জ্যাঠামণি ছিলেন মানে ফিজিক্সের, নিউক্লিয়ার ফিজিক্সের সায়েন্স কলেজের মেঘনাথ সাহার ডিরেক্ট ছাত্র ছিলেন। হ্যাঁ, আর আমার সেজো জ্যাঠামণি আশুতোষ কলেজের স্ট্যাটিস্টিক্স এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। আমার বাবার সঙ্গে আমার বড় জ্যাঠামণির প্রায় 20 বছরের একটা তফাৎ ছিল। আমার মেজো জ্যাঠামণি আমার বাবাকে শিক্ষিত করে মানুষ করে বড় করেছেন। আমি হয়তো পড়েছি, কিন্তু আমি তো আমার রুটটা তো ওইখানে, আমার সঙ্গে তাপসের বাহ্যিক মিল হয়নি, রুটের একটা কানেকশন হয়েছে, যার জন্য এত সুন্দর করে বলে না সব ভালো, তার শেষ ভালোটা থেকে গেছে চিরকালই।
তো এটা কি তোমার মানে তুমি মানে তাপসদাকে যদি বলি তৈরি মানে একটা থাকে তো প্রত্যেকটা সাকসেসফুল মানুষের পিছনে একজন নারীর অবদান থাকে, সেখানে কি আমি বলতে পারি যে তোমার একটা কিছু মানে তোমার সঙ্গে আলোচনা ফিল্ম নিয়ে বা কি করব, এই পরিচালকের সঙ্গে কাজ করব কিনা, ওইটা করব কিনা, এরকম তোমার সঙ্গে আলোচনা হতো? কোনো সাকসেসফুল ম্যানের পেছনে যে শুধু ওমেন থাকে তার নয়, সেটা ঠিক আছে, মানে তার সারাউন্ডিংস, তার ফ্যামিলি বলো, তার যাকে মানে যেসব ইম্পর্টেন্ট মানুষগুলো তার কাছে তাকে ঘিরে থাকে তারা খুব ইন্সপায়ারিং হতে হয়। সে মা, বাবা, বোন, শ্বশুর, শাশুড়ি, স্ত্রী, তাদের সন্তান, এবং সেটা প্রত্যেকে তাদের নিজের মতো করে ওকে ওর পাশে থেকেছে। না তোমার ভূমিকাটা আমি জানতে চাইছি, মানে তুমি কি মানে প্রতিটা পদে পদে কাজে নিয়ে কথা বলতো আজকে এটা কাজ করছি, এটা করছি। আমার মনে আছে যখন তোমার গুরুদক্ষিণা ছবিটা যখন ওর অফার এলো, কিছুতেই করবে না। আচ্ছা, কোনো ওটাতে আমার কোনো কিছু বলা ডায়লগই নেই নাকি ওর। হ্যাঁ, তো অঞ্জনদা খালি বলছেন যে মানে উনি তো বাঙালি ভাষায় বলতেন যে তুই কর, মানে তুই দেখ, আমার কোনো ডায়লগই নেই। কিন্তু যাই হোক, তখন আমাকে এসে হরদা বলে যে এটা বৌদি তুমি একটু বলো। আমি তাপস বললাম করো না, ডায়লগ নেই, কি বলছে শোনো না, দেখি না। তারপরে তো মানে ইটস আ হিস্ট্রি। আর সেটা দাদার কীর্তি বলো, গুরু দক্ষিণা বলো, তাপস তার আগে আমার এখনো মনে আছে তনুদার সঙ্গে ওর বন্ডিংটা অসাধারণ ছিল। তরুণ মজুমদার, মানে আমার মানে অসাধারণ একটা আমি বন্ডিং, অদ্ভুত বন্ডিং দেখেছি আমি। যখন আগমনে হয় এগুলো, ও হলো কিছুতেই ভূতনাথ ক্যারেক্টারটা করবে না, আবার ওই এক কথা, আমার কিচ্ছু করার নেই, আমি যে ক্যারেক্টারটা বুম্বা করেছিল ওর ওটা বেশি পছন্দ হয়েছে। তো তনুদাকে গিয়ে তো বলতেও পারছে না, তো একে বলেছে, যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন, যে বলেছে যে ওইটা করবো, আমাকে খালি এই মানে বেশি এইটুকুই আর কি। তো তখন তনুদা পাঠিয়ে বলেছে, তাপস আমি শুনলাম তুমি বলেছ যে ভূতনাথ। না মানে 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 ওইটা আমার খুব পছন্দ হয়েছে। তখন তনুদা ওকে বলেছিল তাহলে আমার ভূতনাথটা কে করবে। হ্যাঁ, তো তারপরে ওই আবার দেখো মানে বুম্বার জায়গায় অসাধারণ করেছিল। তারপর লোকে তোমার সঙ্গে এখন বুম্বাদা যোগাযোগ আছে? দেখো, কোথাও গেলে দেখা হয়, কিন্তু তাপসের সঙ্গে ওর সাংঘাতিক বন্ডিং ভালো, এবং সেই সূত্রে আমি ওকে ভীষণ ভালোবাসি। তো একটা কথা বলি যে এক সময় তো ধরো তাপস পাল নাম্বার 1 ছিলেন, হ্যাঁ মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তারপর চিরঞ্জিত দা ছিলেন, তারপর বুম্বাদা ছিলেন। হ্যাঁ, নাম্বারিং না থাকলেও তাপসদার একটা বড় জায়গা ছিল। ওরা তিনজনই দাপিয়ে কাজ করেছে, যেটা তাপস বলেছেন ওর মুখেই শোনা, যে আমরা তিনজনেই দাপিয়ে কাজ করেছি। এবং এরকমও হতো যে কোনো এত ওরা কাজ করতে, আমি তাপস বুম্বার বন্ডিং এর কথা বলছি, অনেক কাজ হয়তো তাপস সময় করে উঠতে পারছে না, বুম্বাকে বলেছে, বুম্বা হয়তো সে ছবির কথা বলেছে যে তুই দেখ যদি তুই পারিস, বুম্বার ক্ষেত্রে বুম্বা বলেছে তাপসকে। এরকম আমি মানে কম্পিটিশন কত হেলদি হতে পারে আমি তাপস বুম্বাকে দেখেছি। তাহলে অভিষেক চট্টোপাধ্যায় বলেন যে ওটা দেখো, আমি ওটা জানিও না। আমি মানে ওনার স্ত্রীর সঙ্গে তোমার কোনো যোগাযোগ আছে? অভিষেক দেখো, মিঠু আমার ছোট ভাই, মানে মিঠুর সঙ্গে আমার আবার ওই একটা সাংঘাতিক সম্পর্ক ছিল। পদভোলা ছবি, পদভোলাতে তো তনু মজুমদারের ছবিতে তো মিঠুর ডেবিউ, আর আমি তখন দোলনকে ক্যারি করছি। ওই মানে তখন ওই স্টুডিওতে ছবি প্রথমে দেখানো হতো, তো ওখানে মিঠুর সঙ্গে তাপসে আমাকে আলাপ করিয়ে দেয়। ওই আমার মানে প্রথম অভিষেক। এবং সেটা মানে তারপরে ওর সাথে মানে আমি, তাপস, মিঠু, দোলন তখন এইটুকু, প্রত্যেক পুজোয় আমরা রাত্রিবেলা
গাড়ি নিয়ে বেরোতাম, সব গাড়ি থেকে কেউ নামতে পারতো না, ঘুরে আমার মামার বাড়ি, আমার মাসির বাড়ি, এইখানে চাউমিন, ওইখানে এই খেয়ে দিয়ে দোলন ঘুমিয়ে পড়তো, দোলনকে তাপস কাঁধে নিয়ে ফিরতো, মিঠুও ঢুকলো, তাপস ওখানেই ঘুমিয়ে পড়লো, দোলনও ওখানে ঘুমিয়ে পড়লো। ভীষণ ক্লোজ ছিল। আমি তাপস মাঝখানে, ওই পাশে ধরো মিঠু বসে, আর এখানে আমি বসে, আমরা দুজন গল্প করে যাচ্ছি। তাপস আউটডোরে গেছে, মিঠু এসে গেল, এসে গিয়ে আমি বললাম দোলনকে আনতে যাবো, চলো। ও আর আমি দুজনে দাঁড়িয়ে আছি মেমোরিয়ালের গেটে। এরকম সম্পর্কগুলো ছিল। এবং তারপরে দেখো, যখন একটা, তারপরে মিঠু তুই বিয়ে কর, একটা টাইমে এসে তুই প্লিজ বিয়ে কর। তো আমরাই প্রথমে ওকে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর করেছিলাম আর কি। তারপরে ও যেটাই করেছে খুব মন দিয়েই করেছে আর কি। আগে একটা কবিতা সিংহের মেয়ে, মানে রাজেশ্বরী রায়চৌধুরীর সঙ্গে একটা সম্পর্ক, ওগুলো পাস্ট প্রত্যেক, তখন প্রত্যেক মানুষেরই একটা পাস্ট থাকে। মারা যাননি? হ্যাঁ, উনি মারা গিয়েছিলেন। মানে উনিও কি তখন তোমাদের সঙ্গে? আমি মানে সেটা অন্য একটা ফেজ, এইটা তখন সেটা এই ফেজটা না, সেটা আরো আগের ফেজ ছিল। ওটা তো আরো আগের ফেজ ছিল। এটা 1-to-1 সম্পর্ক, মানে মিঠুর সঙ্গে আমাদের। যেহেতু তোমরা সবাই মিলে বেড়াতে যেতে, সেই জন্য জিজ্ঞেস করছি। আমি মিঠু, তাপস আর দোলন যেতাম, আর কখনো একবার আমার মনে আছে আমাদের সাথে ম্যাক্সো মানে মাকু গিয়েছিল। ও আচ্ছা। আর এইটা তোমাদের বুম্বাদার সঙ্গে এত থিক অ্যান্ড থিন সম্পর্ক, তোমরা কোথাও একসঙ্গে যাওয়া টাওয়া এসব করেছো? না সেরকম না করলেও আমার মনে আছে একটা ছবির শুটিং পুরীতে হচ্ছিল, তো তাপসকে আগে চলে যেতে হয়েছিল। তখন দোলন প্রায় 1.5 বছর বয়স, 1.5 বছর বয়স, মানে দোলন মানে আমার মেয়ে, ডাকনাম ফেরিং বটলে দুধ খায় আর কি। তো আমার মনে আছে যখন বুম্বা গেল তাপস, তখন বুম্বা, সৌমিত্রদা, মানে আমরা একসাথে, ওরা পরেই যাচ্ছিল। তো তাপস বললো যে ওরা বুম্বাও আছে, তো সৌমিত্রদা আছে, তুমি বাচ্চাটাকে নিয়ে চলে এসো। তো সারা ট্রেনে ও বুম্বা কিন্তু পুরো লুক আফটার করলো, মানে আমার মেয়ে। ও ভীষণ লাভিং, ভীষণ ও। আর চিরঞ্জিত দা কিরকম? চিরঞ্জিত দাও ভালো, কেউ খারাপ নয়, কিন্তু আমার সঙ্গে অতটা ক্লোজ হয়নি, অনেকটাই যতটা বুম্বার সাথে হয়েছে। আচ্ছা, কিন্তু সবাই ভালো যে যার জায়গায়। একটা সময় ধরো এরা তিনজনে একেবারে দাপিয়ে ছবি করছেন এবং নানা রকম ছবি হচ্ছে, মানে তাপসদার ধরো আজকে তুমি পারাবত প্রিয়াই বলো, বা সেই বাংলা সাদা কালোর ছবি ছিল তো সম্ভবত, তারপর কেনারাম বেচারাম, এগুলো তো সব একটা ছবি। তারপর ওই যে ছবিটা রহস্য, সাহেব, মানে তপন সিনহার ছবি, হ্যাঁ, যোগ বিয়োগ, তারপর তুমি অরুন্ধতী দেবীর দীপার প্রেম, বাবারে। হ্যাঁ, এই যে ছবিগুলো হচ্ছে, তারপরে প্রসেনজিৎ, চিরঞ্জিতের নানা রকম ছবি হচ্ছে, এসব হতে হতে একটা সময় কিরকম যেন বুম্বাদা একটু এগিয়ে গেলেন, আর একটু চিরঞ্জিত দা আর তাপসা যেন একটু পিছিয়ে গেলেন। এটা মানে তাপস একটা সময় এসে 98-এ মানে ওর ওই পলিটিক্সে যাওয়াটা, হ্যাঁ, তো তখন ন্যাচারালি দুটো দিকে ব্যালেন্স করাটা একটা মুশকিল ছিল। বুম্বার দেখো, সেই সময়টা একদিকে তাপস মানে পলিটিক্সও করছে, ছবিও করছে, কিন্তু দুদিকে করতে পারছে না। কিন্তু বুম্বা, আমি ওর ভিশন খুব ক্লিয়ার ছিল, এবং he only wanted to be in films only, ছবিতেই কাজ করতে চেয়েছিল। তো ন্যাচারালি যখন তুমি সেই জায়গাটা থেকে একটু সরে আসো, তো সেই জায়গাটা তো আরেকজনের নেওয়াটা তো কোনো অন্যায় না। একটা ক্ল্যাশের ব্যাপার এতদিন বাদে এইটুকু ফিরে আমরা দেখতেই পারি। সেই সময় যদিও বুম্বাদা, তাপসদা এবং চিরঞ্জিত দা সবাই তিনজনকে ভীষণ ভালোবাসেন, আমি তিনজনের সঙ্গেই কথা বলে বুঝেছি। কারণ যখনই যার সঙ্গে কথা বলি, অন্যের প্রসঙ্গে এত বেশি ভালোবাসার প্রদর্শন করে, সেটা খুব সত্যি। হ্যাঁ, এবং একটা সময় হয়তো প্রতিযোগিতা থাকতেই পারে, কিন্তু এতদিন বাদে প্রতিযোগিতা ডাজন্ট মিন যে ও গালাগাল দেবে, ওদের মধ্যে সেটা আমি কোনোদিন দেখিনি না। আমি তাপসবাবুর ক্ষেত্রে দেখেছি না, চিরঞ্জিতদার ক্ষেত্রে দেখেছি না, বুম্বার ক্ষেত্রে দেখেছি। আচ্ছা, তাপসদার সঙ্গে কোন নায়িকাকে সবচেয়ে তোমার ভালো লাগতো? আমার সবাইকেই ভালো লাগতো, কারণ ওরা সব লক্ষ্মী, ওরা না থাকলে, ছবি না করলে বেরোতাম কি করে? দেবশ্রী, মুনমুন সেন, তারপরে মহুয়া রায়চৌধুরী, অনেকে তো হয়েছে, যখন যাকে দেখতাম তাকেই ভালো লাগতো। তাই না?
কারণ ধরো ভালোবাসো হ্যাঁ, মৌহাকে ভালো লাগতো, আবার যখন ভালোবাসায় চুমকিকে দেখতাম ভালো লাগতো, আবার গুরু দক্ষিণায় জিন্দাকে দেখলে ভীষণ ভালো লাগতো। মুনমুন তো আমার অল টাইম ফেভারিট। জিন্দা মানে শতাব্দী, হ্যাঁ আমার ভীষণ ভালো লাগে মুনমুনকেও। তুমি যাকে আমার তাকেই ভালো লাগে। আচ্ছা শেষের দিকে তাপসদা শতাব্দীর সঙ্গে প্রচুর যাত্রাও করেছিল। হ্যাঁ যাত্রা করেছে, ওরা একসাথে পার্লামেন্ট করেছে। পার্লামেন্ট করেছে কিছুদিন আগে আমি একটা শতাব্দী ডেফিনেটলি। আর দেখো পলিটিক্যাল মানুষদের চেয়ে না সবাই একটা কমফর্ট জোন খোঁজে, সেটা তুমিও খুঁজবে আমিও খুঁজবো। ওর ন্যাচারালি ওখানে তখন ও যখন প্রথম 9 সালে গেল তখন তো একমাত্র তাপস এমপি হয়ে গেল আর শতাব্দী, তো ওর কমফর্ট জোন তো শতাব্দীর কমফর্ট জোন তাপস, তাই না? অন্যান্য পলিটিশিয়ান অনেক যাত্রা করেছে, তো ন্যাচারালি মানে ওদের মধ্যে একটা কমফর্ট জোন ছিল। ডেফিনেটলি সবার সাথেই কমফর্ট জোন ছিল, সবার সাথে ছিল। যখন আমি চুমকির সাথে তাপসকে দেখতাম তখন মনে হতো বাবা ওদের মতো কমফর্ট জোন বোধহয় তাপসে, ওর মতো না যেহেতু মানে শতাব্দীর সঙ্গে সুবিধাটা যে যাত্রা, যেহেতু তোমার আমাকে এত 60 আমাকে বলেছিল যে 60 দিনই যাত্রা করছি। মুনমুনও করেছিল সাহেব সুন্দরীর সময়, ও 1 বছরই করুক কি 2 বছরই করুক 60 দিনই করতো। মুনমুনের সঙ্গে আমার এখনো কানে বাজে 19 সাল মুনমুনের ফোন এসছে, তো তারপর বসে আছে, আমাকে বললো একটু স্পিকারে করে দাও, তো আমি দিলাম। তো কথা বলছে, লাস্টে মুনমুন তাপসকে বলছে তুমি ভালো থেকো তাপস, তুমি ভালো থাকলে তবেই আমি ভালো থাকবো। আমার না মনটা জুড়িয়ে গেল। তো মানে আমরা না ভীষণ তাড়াতাড়ি জাজ করে ফেলি সবকিছুতে, বাট প্রত্যেকটা বন্ডিং এর একটা সবের নাম দেওয়ার দরকার নেই। না আমি একটা কথা বলছি, আগেকার দিনে সম্পর্কগুলো না ভীষণ আন্তরিক, যারা এখন একটু ল্যাক করে, কিন্তু এটা মনে হয় আমার কথা। আমি জানি না, এখন আমি কিছু রিলেটই করতে পারি না, তাই না? আমাদের যখন তাপসেরা শুটিং এ যেত, আমি কোনোদিন ভাবতে পারিনি যে তাপসের জন্য একটা টিফিন কৌটো যাবে, সবার জন্য খাবার পাঠাতে হতো এবং খুব আনন্দ করে পাঠাতাম। একটা করে মেনু বলে যেত, সবাই যারা যারা আছে সবাই মিলে খাওয়া হবে। আমার এখনো মনে আছে যে তাপস খেতে ভালোবাসে, মাসিমা মানে ধরো বোম্বার মা ওর সবার খাবার নিয়ে হয়তো বানিয়ে নিয়ে গেছে, তাপসের জন্য একটু আলাদা করে ভালো করে রেখে দিয়েছে। তো এগুলো ছিল। তারপরে বিকেলবেলা আমি কখন স্টুডিও যাব, এবার বিকেলবেলা এবার প্যাক আপ হবে, যাবো ওখানে ওই গাছতলায় মুড়ি মাখা হবে, গল্প করে তারপরে মানে ওটা একটা আড্ডার ব্যাপার। কিংবা ধরো আমার এখনো মনে আছে উৎপল দত্ত যখন দাদার আর কি হচ্ছে ডায়ালিসিস চলছে আর কি, তখন আমার A নেগেটিভ ব্লাড গ্রুপ, এবং উৎপলদারও আমার যতদূর মনে আছে তাই, আমার মনে আছে মেয়ে আমাকে এসে বলেছিল যে তোমাকে ছাড়বো না, বাবার ব্লাড লাগলে কিন্তু তোমায় দিতে হবে। মানে সম্পর্কগুলো এরকমই ছিল। তোমার মেয়ের ছবিতে আসা নিয়ে কথা হয়েছিল? আমার মেয়ে এখানে কটা ছবি করেছিল, করে তারপরে ওর একটু মানে ওর বক্তব্য যে ওর একটা স্কিল ওর নেই, যেটা হলো পিআর, ও একদম করতে পারি না, আমি আই এম ল্যাকিং ইন দিস, আমি পারি না। তো ও তখন বম্বে গেল, বম্বেতে গিয়ে ও কিন্তু নিজে অডিশন দিত। ও বলতো আমি নিজে অডিশন দিতাম, যেখানে না ছিলাম আমি তাপস পালের মেয়ে, না আমি কিছু, আমি নিজের টার্মে আমি সিরিয়ালস করতাম, একটা ছবিও করেছি, তারপরে একটা অফিসে কাজও করতো। তো সুতরাং শি ওয়াজ ভেরি হ্যাপি। মানে আমাদের কোনো প্রেশার ছিল না। ওখানে কি কি কাজ করেছে ও? অনেক সিরিয়ালে কাজ করেছে, হ্যাঁ হাম তুম দুশমন ছবিটা একদম চলেনি, সেটাও কাজ করে নিজের মানে কি বলবো নিজের যেটুকু, সেখানে না বাবা না মা না কোনো কিচ্ছু না, আর ও ওইভাবে ও ভীষণ নিজের টার্মে থাকতে ভালোবাসে এবং আমরা সেটাকে অ্যাপ্রিশিয়েট করি, মানে উই সাপোর্ট দ্যাট। মানে একটা জীবন, সেই তো। হ্যাঁ, তো তুমি যেভাবে কোনো প্রেশার নেই, আমি এবং আমার স্বামী আমরা ডিসাইড করেছি আমরা একটা উইল হ্যাভ আ চাইল্ড, এবং আমরা তাকে ভালোবেসে এনেছি, এবং
আমাদের দুজনের থট প্রসেস এই ছিল যে মেয়ে হোক বা ছেলে, মেয়ে মানেই আমরা ওকে আনিনি কি ওকে এই টাইমের পর ওকে আমি বিয়ে দিয়ে দেবো, নেভার। ওকে আমরা সিকিউর করব, ওর যদি ইচ্ছে হয় ও বিয়ে করবে, ওর যদি ইচ্ছে না করে ও বিয়ে করবে না, যা করবে আমরা ওকে সাপোর্ট করি, কারণ আমি জানি আমার মেয়ে কোনো অনৈতিক কাজ করতে পারে না, করবে না। তো তোমার মেয়ে এখন যে ফিরে এসছে বম্বে থেকে, ওটা কি জাস্ট মানে তুমি আর ও একর সঙ্গে থাকবে বলে তো? মানে হ্যাঁ, ও আমার কাছে থাকবে, না হলে একটা কথা, মানে একটা ফ্যামিলিতে দুটো লোক, চোখের পলকে একটা মানুষ যখন বললাম চলে গেল, যখন আমাদের পুরো মানে পৃথিবীটা খালি হয়ে গেল। আচ্ছা, এবারে আমি একটু তাপসদার শেষের মানে পর্যায়টাতে আসতে চাইছি, যেখানে তাপসদা তো রাজনীতিতে গেলেন, এমপি হলেন। কতবারের এমপি ছিলেন উনি? দুবারের। উনি দুবারের এমএলএ ছিলেন, দুবারের এমপি, দুবার এমপি ছিলেন, দুবার এমএলএ ছিলেন, দুবার এমপি ছিলেন। তো ওইখানে তো তৃণমূলের মধ্যেই মানুষের মধ্যে মানুষের একটা শত্রুতা তৈরি হয়, এবং তাপসদার সেই একটা ভিডিও ক্লিপ টিপ এগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ তাপসদা অত্যন্ত ভালো মানুষ, আমরা সবাই জানি। একটা কথা আমি এটা আগেও বলেছি, আজকেও বলছি, তাপস পালের যখন সিবিআইটা হলো মানে রোজ ভ্যালি নিয়ে, সেটা সারা পৃথিবী জানে যে এটার মধ্যে তাপস পালের কোনো ভূমিকা ছিল না, কারণ তাপস পালই চিট ফান্ডের এগেনস্টে গলা তুলেছিল সর্বপ্রথম। কিন্তু সেটা সেটা মানুষ জানে, সেটা মানুষ জানে। হ্যাঁ, একটা কথা যেটা আমি বলতে চাই, মানে এটা আগে আমি ক্লিয়ার করেছি, তাপসের যে স্টেটমেন্ট, তাপস যে মানুষটা বলেছে সে নিজেকে ক্ষমা করেনি, ওইটা স্টেটমেন্টটা মানে ও বারবার ক্ষমা চেয়েছে, কিন্তু ও মানে তার মানে আর কিছু করার ছিল না, মানে ও নিজেকে কোনোদিন ক্ষমা করেনি। এবং ও বলে সবসময়, আমাকে বলে গেছে যে আমি ওই আমার হাজত বাসটা ছিল ওই স্টেটমেন্টের ফল, পাপের প্রায়শ্চিত্ত। এবং তাপস মিন করেনি, মানে ধরো মানুষ অনেকে অনেক কিছু করে কিন্তু মুখে একবারে সাধু সেজে বসে থাকে, কিন্তু তাপসদা না, আমার মনে হয় তাপসদা মিন করেনি। না, মিন করেছে কি করেনি সেটা বড় কথা না, উনি বলতেন যেটা আমরাও অ্যাজ আ ফ্যামিলি বলবো, দ্যাট ওয়াজন্ট রাইট, একটা অল ঠিক ছিল না, আনপার্ডনেবল, সেটা কোনো জাস্টিফিকেশনের ব্যাপার আসে না, উনিও করেননি, আমরাও করি না। হ্যাঁ, কিন্তু আমার কিরকম মনে হয় ওর মানে এটা জাস্টিফিকেশন নয়, ওর মানে ফ্রন্টাল লোবটা তো খুব 12 সালের একটা অ্যাক্সিডেন্টের পর মানে ফ্রন্টাল লোবটা তো পুরো চলে গিয়েছিল। তুমি যদি, হ্যাঁ, তুমি যদি মানে করো না, তুমি যদি কোনো ডাক্তারের সাথে কথা বলো, এটাতে না রিজনিং পাওয়ারটা একটুখানি গন্ডগোল করে, মানে গুছিয়ে বলা। প্রথমে তো 95-এ যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা কিছু এফেক্ট করেনি, সেটাতে খুলিটাও চলে গিয়েছিল এতটা, আর সেটার পর একটা সিজার অ্যাটাক যদি ওষুধ না খেলে হতো। কিন্তু ঠিক আছে, হি ওয়াজ ডুইং ফাইন 95-এর 93-এর পর অনেক ভালো ভালো ছবিও করেছে। অনেক অ্যাক্সিডেন্ট, সেটা কোথায় হয়েছিল? নাটক থেকে ফেরার পথে পান্ডুয়াতে ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর এইটাতে আমি তখন আমার মেয়ের কাছে ছিলাম, ও মানে হাইপোগ্লাইসেমিয়া হয়ে ও পড়ে যায়, তো সেখান থেকে ওর ফ্রন্টাল লোব ইনজুরি হয়। সেটা ওর লাইফস্টাইল মানে লাইফ কোয়ালিটি অফ লাইফটাকে অনেকটা ইফেক্ট করেছিল ওই ফ্রন্টাল লোবটাতে লেগে। হ্যাঁ, কোন এরিয়াটা? এটা 12 মোস্ট প্রবাবলি। আচ্ছা, হ্যাঁ, মোস্ট প্রবাবলি। কিন্তু এটা কোনো, দেখো, জাস্টিফিকেশন আমি কিন্তু দিচ্ছি না, কিন্তু আমি বলছি আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল, বা যে বা ডাক্তারদের মানে ওটা ওর মানে কোয়ালিটি অফ লাইফটাকে তো ডেফিনেটলি একটা সময় গিয়ে না, মানে ওটা ডেফিনেটলি ইফেক্ট করেছিল, কিন্তু ওটা কোনো জাস্টিফিকেশন না। ওটা যেদিনকে লিক হয়েছিল 30th জুন আর 8th অগস্ট, তাপস হ্যাড ম্যাসিভ সেরেব্রাল অ্যাটাক, স্ট্রোক হয় 8th অগস্ট 2016, লিক হওয়ার পরে। হ্যাঁ, ও নিতেই পারলো না। এবং আমি ওকে একটা মানুষকে মানে মানে প্রতি মুহূর্তে মরতে দেখেছি, কিন্তু আমার কিছু করার ছিল না, ওটা সাংঘাতিক ভুল কথা একটা বেরিয়ে গিয়েছিল যেটা ও জানতো। এবং তারপরে
নিজেকেও ক্ষমাই করেনি কোনোদিন, কোনোদিন করেনি, কোনোদিন করেনি। এবং তারপর স্ট্রোক হয়। হ্যাঁ, স্ট্রোক হলো, তারপরে হঠাৎ আউট অফ দ্য ব্লু স্ট্রোক থেকে যখন রিভাইভ করছে হঠাৎ করে সিবিআই আউট অফ দ্য ব্লু ওর জীবনে এলো, যেটা একটা মানে ওই রকম একটা মানুষের পক্ষে একটা শকিং। উড়িষ্যায় চলে যাওয়া, হ্যাঁ, আর ওখানে গিয়ে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, মানে এখানে ওই যে ট্রিটমেন্টটা তো কমপ্লিট হলো না, সেরিব্রালের ট্রিটমেন্টটা কমপ্লিট হলো, কমপ্লিট মানে সেটা তো একটা চলে, তার একটা মাথায় ইনজুরি আছে, অনেকদিন অনেক 12 সালে তার ফ্রন্টাল লোব ইনজুরি রয়েছে, কত কিছু, মানে আমি মানে আমার কাছে শুধু কোনোদিন যদি ওর জীবনী নিয়ে আমি তো ডেফিনেটলি একদিন না একদিন বসবো আমার আমার চোখ দিয়ে, তো সেগুলো আমি দেখাবো এবং সেগুলো আমি বার করবো, কিন্তু মানে আচ্ছা সেটা কিন্তু ওই যে কথাটা তুমি যেটা তুললে না, ওটা ও নিজেকে কোনোদিন ক্ষমা করেনি, এবং আমরা ওর সাথে সাথে আমরা বাড়ির লোকরাও সেটার জন্য খুব লজ্জিত, এবং ওই কথাটা যখনই ওঠে আমাদের মাথা নিচু হয়। আমার তরফ থেকে একটা কথা বলি, এটা অফিসিয়ালি যেটা মানে তোমরা যেটা বলছো সেটা ঠিক আছে, কিন্তু আজও পর্যন্ত যতজনের সঙ্গে আমি কথা বলেছি প্রত্যেকেই বলেছে যে মানে খুব ক্লোজ গ্যাদারিং এ অনেকে অনেক খারাপ কথা বলে, অনেক স্ল্যাং বলে, অনেক নোংরা কথা বলে, সেগুলো না ওই ক্লোজ গ্যাদারিং এ হয়। এখন কেউ যদি সেটাকে একটা ছোট্ট করে তুলে, তাহলে তো তুমি এখানে যারা বড় বড় মনীষী তারা তো পাল্টাতে না, নিবেদিতা, যেটা লক্ষ লক্ষ মানুষের কাছে প্রজেক্টেড হয় না, সেটাই আসল হয়। অলক্ষ্যে কত মহিলা নিপীড়িত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, কিন্তু আবারও বলছি যেটা যেটা হয়েছে সেটা খুবই খারাপ, এবং সেটা নিজেকে কোনোদিন। আচ্ছা, এই যে উড়িষ্যা চলে গেলেন উনি, তখন তো তুমিও চলে গেছিলে ওখানে, ওখানেই থাকতে। ওখানে ওর যা মেডিকেল কন্ডিশন ছিল, কোর্ট থেকে অ্যালাউড ছিলাম আমি থাকতে ওর সাথে হসপিটালে। জেল হসপিটালে ছিল, তারপরে মানে ওর অবস্থাটা এতটাই মানে মানসিক ভাবে ওর জেল হসপিটালে ছিল, তারপর তুমি জেল হসপিটালের ভেতরেই থাকতে? না না না, মানে তখন আমি বাইরে বসে থাকতাম, ওই জেলের বাইরে একটা এরকম আমার মনে আছে, আমি একটা হোটেল নিয়েছিলাম একটা ছোট, ওখানে যখন 20 দিন জেল হসপিটালে ছিল, তো আমি তখন একটা একটা আমার আস্থানা ওখানে ভাড়া করে নিয়েছিলাম ছোট, কিন্তু আমি থাকতে পারতাম না, আমাকে জানতে হতো ও 38টা ওষুধ খেত এক এক বেলায়, ওর সেই ওষুধগুলো পড়ছে কিনা, তারপরে ওর একটা বাইপাস রাত্রিরে দিতে হতো, ঠিক মতো লাগাচ্ছে কিনা, একটা ওষুধ যদি মিস করে যায় সিজার অ্যাটাক হবে, স্ট্রোকের অনেক কিছু মেজার্স আছে, তার অনেক প্রিকশন। আচ্ছা, এই যে 20 দিন থাকলেন, থাকার পরে তারপর তো ওনাকে আবার জেলে ট্রান্সফার করা হলো নাকি? না, একদম অ্যাপোলো হসপিটালে একদম, ও তারপরে ওখানেই ওর চিকিৎসা চলেছে, কিন্তু যা হয় মানে ডাক্তাররা করেছেন, কিন্তু ওর যে এত কমপ্লিকেশন ছিল, ওর নিজস্ব ডক্টরস টিম যেভাবে জানতো, সেটা তো ওখানে ওরা জানতো না, যে হি ওয়াজ সাচ এ কমপ্লিকেটেড পেশেন্ট, মানে ওনার অনেক শারীরিক কমপ্লিকেশন ছিল, আর এবং তার উপর মানসিক চাপটা ও আর নিতে পারলো না, ওর মনে হতে লাগলো আমায় কেউ আর ভালোবাসে না। আমি যেটা বুঝতে পেরেছি ওর সাথে, আর সেটা আমি কনভিন্স করতে পারিনি যে না, শতগুরু সবাই ভালোবাসে, কারণ ও যে যে অ্যাকশনস গুলো চেয়েছে হয়তো সেগুলো প্রিয়জনগুলোদের কাছ থেকে যেটা সেটা পাইনি, সেখান থেকে তারা একটা সময় তুমি বলেছো যে পার্টির লোকেরা কেউ যোগাযোগ করতেন না, মানে ওর ওর মানে দিদি, ওর ধারণা হলো যে দেখো না, আবার আমি এক কথা 98-এ তো দিদি তৃণমূল সেই অর্থে তৈরি হয়নি, তখন ফিল্মের কে ছিল, কেউ না, উনি ছিলেন, উনি ছিলেন, এবং দিদিকে উনি পাগলের মতো ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন, এবং ওনার ধারণা ছিল যে মানে ওর প্রতি যে অন্যায়টা হয়েছে, দিদি বোধহয় ভীষণ কষ্ট পাচ্ছে, কিন্তু ফিরে এসে ওর মনে হলো যে না, দিদিও তো এলেন না, দিদিও তো আমার ফোনটা ধরলেন না, দিদিও তো কোনো যোগাযোগ করলেন না, ওই আস্তে আস্তে না ওগুলোতে ওই অভিমানটা, ওগুলো মানে আমার কিরকম মনে হয় যে তোমার কি মনে হয় দিদি একবার ওনার সঙ্গে কথা বললে এটা থেকে আরেকটু ওনার সার্ভাইভ তো নিশ্চয়ই হতো, শান্তি পেয়ে একটু হতো না?
নিশ্চয়, কিন্তু তনুদা করেছেন, তনুদা ছুটে এসেছেন, তনুদা আমার এখনো মনে আছে রাত্রির। কিন্তু মমতাদি তো তারপর ছুটে যান ওই মানে আজকে ধরো মুনমুনের মানে সুচিত্রা সেনের কোনো প্রবলেম হলে, ভরত মারা গেল, সবেতেই ছুটে গেছেন। তাপস যখন চলে গিয়েছিল উনি এসেছিলেন। ও আচ্ছা 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 আচ্ছা, ওনাকে যোগ্য সম্মান উনি দিয়েছেন, সেটা তো আমার বলার কিছু নেই। না কিন্তু যখন অসুস্থ ছিলেন তখন ওটা তাপসের এক্সপেকটেশন, আবার এক্সপেকটেশন তো করা উচিত না। পলিটিক্স নানা রকম ভাবে ব্যস্ত। পলিটিক্সটা এমন জিনিস, বা মানুষের শুধু পলিটিক্স বলবো না, মানে আমাদের মানে এই সেট আপটা মানসিক করে রাখা উচিত। তোমাকে যখন এটা দুনিয়ার নিয়ম, যে কোনো প্রফেশনে বলো, সংসারে বলো, যখন তুমি কিছু করতে পারবে, দিতে পারবে, প্রয়োজনীয় থাকবে, তোমার যখন প্রয়োজনীয়তা থাকবে তখন তোমার কদর থাকবে। কিন্তু যখন সেটা না থাকবে তখন যেন, হ্যাঁ, কিন্তু যখন মানে সেটা যদি কারোর মনে হয় যে না এটা লাগছে না, তখন এটা খুব পেইনফুল কিন্তু আসবে না। এবং ওটাই নিয়ম। এবং তাপসের উচিত ছিল যে নিজেকে শক্ত রাখা। লোকে যেরকম ভাবে যে ও দুষ্টু লোক, খারাপ, সে একটু 1% যদি ওই খারাপটাও হতে পারতো তাহলে আজ বেঁচে থাকতো, ছিল না। সরি। হ্যাঁ, আচ্ছা কেন বলতো ভালো লোকগুলো খুব তাড়াতাড়ি এরকম ভাবে চলে যায়, আর খারাপ লোকগুলো, কোনো মানুষ, কোনো থার্ড পার্সন তোমাকে ভালো রাখতে পারবে না। তোমাকে সেইভাবে তৈরি, অত দুর্বল হলে হবে না। তোমাকে ভালো থাকতে হবে, তোমাকে ভালো রাখতে হবে। তোমাকে কেউ ভালো রাখবে না, তোমাকে কেউ, কারোর ভালোবাসা স্ট্রং। And he was like a baby, মানে বাচ্চাদের মতো ছিল। হ্যাঁ, এটা ঠিক কথা, কিন্তু he was like a baby। হ্যাঁ, আমার এখনো মনে আছে, মেয়ে আমেরিকা যাবে, তো ওই দুটো বেড়াল বম্বেতে, তো আমরা দুজন ঠিক করলাম যে আমরা ওর কাছে, ওর বম্বের বাড়িতে গিয়ে থাকবো, তত 1 মাস বাদে ও ফিরে আসবে। ওখানে তার 2 দিনের মধ্যেই তো ওর শরীরটা খারাপ হলো, তখন আমাকে ওকে ভর্তি করতে হলো। এবং ও মানে উইদিন 7 days ও ভেন্টিলেশন থেকে বেরিয়ে এলো। কি যে সুন্দর কথা বলতে শুরু করলো, মানে ওই ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসার পর আমার মনে হলো বাবা, তাপসের এত শারীরিক অসুস্থতা ছিল, এত সাপে বর হয়েছে এখানে, তো মানে মানে কি সুন্দর কথা বলছে প্রত্যেকটা ধরে ধরে, যে ভাবি দেখো, যে তোমার যদি আমার কোনো কিছুতে কষ্ট লেগে থাকে তুমি কষ্ট পেও না, আমি এইখানটা ভুল করেছি, তোমার ওইখানটা না জানো আমার দুঃখ হয়েছিল, হ্যাঁ এইখানটা আমি না করলেই পারতাম, এইটাতে যদি তোমার কষ্ট পেয়ে থাকে এটা বোকা ব্যাপার ছিল, দিনের শেষে তোমার বোঝা উচিত ছিল যে আমি আমার পরিবার ছাড়া কিছু জানি না, বুঝি না, এবং তুমি তো অন্তত বিশ্বাস করেছো যে ওই আমিটা আমি নই। আমি বলতাম হ্যাঁ আমি জানি, এটা বলতো ও। তারপরে মানে অনেক ভীষণ সুন্দর সুন্দর মানে আমাদের কথা হতো। এবং তখন দোলন ফিরে এলো, তবে দোলন বললো যে না, এবার বাবাকে আমরা নিয়ে আসবো, মানে কলকাতায় নিয়ে আসবো। আমরা একজন ডাক্তারের সাথে কথা বললাম যে আপনি অন্তত, ওরা যদি না ছাড়ে, কারণ দেখো ক্রিটিক্যাল তো ছিল, যদি না ছাড়ে আপনি একটুখানি আপনার হসপিটালে আমি বন্ড সাইন করে আমি বার করে আনবো, তারপরে আমরা এয়ার অ্যাম্বুলেন্স করে আমরা দোলন আর আমি বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে ডাক্তারের সাথে কথা বললাম, করে এসে এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করলাম, করে আমাকে দোলন বললো মা একদম ভালো দিন এসে গেছে, তুমি চান করো, চান করে যত তোমার কষ্ট আছে জল ঢেলে
বার করে দাও। আমি চান করছি, ফোন বাজলো, তাপস পাল ইজ নট রেসপন্ডিং। যে লোকটা আমাকে বলছে, তার আগে দোলনকে বলে, কি রে আজকেও নিয়ে যাবি না আমাকে? আমরা তখন দোলনের এক বন্ধু, মানে যে অফিসে যে কাজ করতো, ওর যে বস ছিল, আমার মানে ভীষণ ক্লোজ, ওখানে তো বন্ডিং গুলো খুব সুন্দর হতো, আমাকেও খুব ভালোবাসতো, ও কাছাকাছি ছিল ব্যান্ড্রা। ও চলে গেল হসপিটালে, আর দোলন ঠিক ঝড়ের গতিতে গাড়িটা নিয়ে, আমরা যখন গেলাম তখন তারপর সে দুটো চোখ দিয়ে জল আর নট রেসপন্ডিং, মানে তাকিয়ে আছে কিছু। ধরলাম যখন ঠান্ডা, তখন আমি ওরা বললো যে না আপনারা বাইরে যান, আমরা একটুখানি দেখছি। আমি বাইরে গেলাম, আমি বললাম দোলন ব্লাড লাগবে। আমি ওয়েট করছেন কেন, দিয়ে দিন। তারপরে ওরা যখন এত দেরি করছে, তখন আমরা ব্লাডটা রিপোর্টটা যখন আনলো 3.8 হিমোগ্লোবিন, তখন আমি বললাম যে মামা বি স্ট্রং, উনি ওর কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে। 3.8 থেকে উঠতে পারে না। কি হয়েছে, এখানে যে সেন্ট্রাল লাইনটা ওর করা হয়েছিল সেটা চেঞ্জ হয়েছিল, এবার ওখান থেকে উজিং হয়ে গেছে, কেউ দেখেনি বা কেউ বুঝতে পারেনি। বাট আমি আবারও সেই মুহূর্তে আমার মনে হয়েছিল ওরা খুব অন্যায় করেছে, কেন দেখেনি, ওটা সাদা চোখে তাই মনে হয়। কিন্তু আমার পরবর্তীকালে যখন আমি খুব, তারপর চলে যাওয়ার পর একটা সময় আমি খুব মানে নিজেকে নিজেকে দাঁড় করাবার জন্য আমি খুব স্পিরিচুয়ালি স্ট্রং হওয়ার চেষ্টা করলাম, নট রিলিজিয়াসলি। মানে একটুখানি প্রেয়ার করা, একটু চান্ট করা, একটু পড়াশোনা করা, কি করলে ঠিক হবে, একটু ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করা, একটু পাস্ট লাইফ নিয়ে একটুখানি, বা লাইফ আফটার ডেথ নিয়ে একটু পড়াশোনা করা। তারপরে আমার মনে হলো কি, হি ডিসাইডেড টু লিভ লাইক মানে গো লাইক আ কিং। মানে একটা মানুষ যে কাজ করতে চায় সারাক্ষণ সারাক্ষণ ছুটে বেড়াতো, সকালবেলা বেরিয়ে যেত, সে কি করে বাড়িতে বসে থাকবে? সে বাড়িতে বসে থাকবে না। He went like a king. ঠিক বলেছ। He went like a king. খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় যে আমি একটু ছুতে পারছি না, আমরা দেখতে পাচ্ছি না। আমি একটা হিরোর এক্সিট বোধহয় এরকম করেই, মানে থাকতে থাকতে হয়ে যাওয়াটা বেটার। হ্যাঁ, এবং হি really exited like a king, মানে কোনো মানে তো এই হলো জীবন আসলে। কিন্তু আমরা খুব কষ্ট হয় যখন মনে হয় যে ডাকটা শুনতে পাচ্ছি না। বা দোলনকে যদি বম্বে থেকে কলকাতায় বাড়িতে থাকতো, ও গাড়ি থেকে নেবে, নিচ থেকে মা মা করে চিৎকার করতে করতে উঠতো। উই মিস দ্যাট, ওইগুলো আমরা মিস করি। কিন্তু আমরা একটা টার্মে এসেছি, আমরা মনে করি যে ও আছে আছে কোথাও আমাদের মধ্যে আছে। যখন অসুস্থ ছিলেন উনি, তখন কি ওনার যত হিরোইন আছে, মানে দেবশ্রী, ঋতুপর্ণা, নাম করে বলছি আমি, দেবশ্রী, ঋতুপর্ণা, মুনমুন সেন, শতাব্দী রায়, আরো যারা যারা আছেন আর কি, ওনার এরা কি কেউ ওই তারপর যখন জ্ঞান এসেছিল, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে আমি তোমার যারা বন্ধুরা আছে, তোমার পুরনো হিরোইনদের ডেকে আনি, আমি ওদেরকে ইনভাইট করি, তোমার এসে দেখে যাবে? আমাকে বলেছিল না, না বলেছিল। কিন্তু তবুও আমি মুনমুনকে ফোন করি, ও তখন বম্বেতে ছিল। ও কিন্তু, আমিও সেই সময় ছিলাম না, ও কিন্তু তাপসকে দেখে গেছে ওখানে বম্বেতে, হাসপাতালে, বম্বেতে। এবং শতাব্দী কিন্তু তাপসের চেয়েও আমার বন্ধু বেশি ছিল, কারণ আমরা একসাথে, ও আমার একটা ক্লাস জুনিয়র ছিল, কিন্তু ও কমপ্লিট করতে পারেনি, কিন্তু এক কলেজে যাওয়াটা শুরু করেছে, যোগমায়া দেবীতে। শি ওয়াজ ইন টাচ, মানে সেই সময় তো ওর মাও মারা গেছে, ওর সাথে তোমার সাথে ফোনে কথা, হ্যাঁ আমার সাথে ফোনে কথা হতো, যোগাযোগ ছিল। আর না দেখো, আমি সবাই শুধু আমার সাথে যোগাযোগ করবে আর আমি বসে থাকবো তা তো নয়, আমারও যোগাযোগ করার সময় ছিল না, বিকজ আই ওয়াজ ফাইটিং উইথ দ্য চ্যালেঞ্জেস অফ মাই লাইফ। আমার জীবন যা যা চ্যালেঞ্জ সেই সময় দিচ্ছিল, আমরা দুজনেই সেটাকে ফাইট আউট করছি। তুমি একটা স্টেটমেন্ট করেছিলে যে তাপস দা চলে যাওয়ার পরে তৃণমূলে একজন আমাদের সঙ্গে ইয়ে করে না, মানে আর যোগাযোগই রাখে না, কিছু করে না। পরে বলেছিলাম কেন রাখবেই বা কেন, আর তাদেরও তো অনেক রেসপন্সিবিলিটি আছে। তখন মনে হয়েছিল যে এত অভিমান হয়েছিল, রাগ আমার হয়নি, আমার অভিমান খুব হয়েছিল। কিছু কিছু কমিটমেন্ট যেগুলো ওনারা করেছিলেন, করে রাখলেন না, আর কেউ একটা দুটো বলো রাখুক, মানে ওই যখন তাপস মানে সিবিআই কাস্টাডিতে রয়েছে, সেই সময়
মানে দিদি গিয়ে বলেছিলেন তুমি একদম কোনো চিন্তা করবে না, দল তোমার পাশে আছে। আমি মলয়কে বলে গেছি ও সব কিছু করবে, আমি আছি, এক ফোঁটা দুজনে কাঁদবে না। কিন্তু সেটা তো ফাইটটা তো আমাকে একাই করতে হয়েছিল, পুরো লড়াইটা একা লড়েছিলাম আমার মেয়েকে সাথে নিয়ে। আর মানে লয়ারটা পুরো ব্যাপারটা অনেক কিছুই অনেক কিছুই। আর তো তখন মনে হয়েছিল যে কিন্তু এখন মানে আমি বলছি যে এভরি ডে আমার নিজেকে রিয়েলাইজেশন হচ্ছে এখন মনে হয় কেন ওই আবার ওই কথা প্রয়োজন তো শেষ হয়ে গেছে, বলেছিলাম তখন দরকার ছিল। তুমি এখন যদি তোমাকে চাওয়া হয় তুমি কি রাজনীতিতে আসবে? কোথায়? কোন রাজনীতি? না না না, আসবে না। না, এই মুহূর্তে আমার সেই মাইন্ডসেট নেই। এবং আমি কোনো কিছু আমি বা আমার মেয়ে রাজনীতিতে যাওয়ার জন্য করিনি। আমার এখনো মনে হয় যে তোমার মেয়ে এখন কি করতে চায় পরবর্তীকালে? এখনো অনেক মানে আমার যে এই যে আমাদের প্রচুর লড়াইগুলো, তারপর তার রাজত্বটা ছোট্ট একটা রাজত্ব রেখে গেছে, এটা ছোট্ট একটা গ্রাম যেটুকু রেখে গেছে ওর নিজের, সেটাকে গুছিয়ে নেওয়াটা আমি একা গোছাতে পারবোই না। আর ও যেটুকু করে গেছে ওর সেটা সবটাই মানুষের আশীর্বাদে, তনুদার জন্য, তার সুন্দর সুন্দর ডিরেক্টরদের ছবির জন্য, ও যে ভালোবাসার জন্য যেটুকু আমাদের জন্য করে রেখে গেছে, আমাদের ডাল ভাতের অভাবটা হবে না, ও সেটা করে দিয়ে গেছে। তো আমাদের চাহিদাটাও ভীষণ কম। আমরা এমনি মানে সামনের দিকে তাকালে তুমি কি দেখতে পাও? তুমি মেয়ের বিয়ে বা মেয়েকে বিয়ে করতে চাইছো? আবার একটা কথা বলি, আমি আবার সেই পুরোনো কথাই বলি, আমি আমার মেয়েকে একটা বিয়ের পর আমি বা তাপস তার বিয়ে হবে ওই সেটা আমি জানি মানি না। শি ইজ enjoying being single, she's celebrating being a single. যখন ওর ইচ্ছে করবে করবে, celebrating being single, so let her enjoy. She's a beautiful daughter, ভীষণ ভালো মেয়ে। আমরা দুজনে খুব তোমরা এখন দুই বোনের মতো রয়েছো প্রায়। মা আমি মা ও মেয়ে, ঠিক আছে, বা মাঝে মাঝে ও মা আমি মেয়ে, আমাদের রোল রিভার্সাল হয়, কিন্তু আমরা দুজনে পার্টি করি দুজনে মিলে। আচ্ছা, আমরা দুজনে কোথাও খেতে যেতে ইচ্ছে করলে খেতে যাই। আমরা তাপসের বার্থডে কিরম করে করি বলবো না, কারণ তাপসের একটা এই ছিল মানে কন্ডিশনই সারা জীবনে ছিল, জানা করলে মা জানবে না, তো কি করি আমরা সেটা বলবো না, বাট ও সেলিব্রেট মানে ও যেভাবে চায় মানুষের মাঝখানে গিয়ে, যাদের প্রয়োজন আছে তাদের মাঝখানে গিয়ে আমরা সেলিব্রেট করি, ও ট্রানজিয়েন্টের দিন আমরা সেলিব্রেট করি। এবং তাপস যখন চলে গেল আমি অনেক খবরের কাগজে দেখেছিলাম মানে পড়ন্ত তারা, কি অমুক তারা, মানে অমুক কি ক্ষুদিত তাপস পাল, ক্ষুদিত পাষাণ তাপস পাল। তাপস পাল ক্ষুদিত পাষাণ ছিল না। He celebrated his life, we celebrated his life, he has done so much. এত করেনি, কিন্তু যেটুকু করে গেছে, যারা প্রচুর আদিবাসী মেয়েদের, ছোট ছোট মেয়েদের পড়াশোনা করে বিয়ে দিয়ে গেছে, অন্তত 8 জনকে তো দিয়ে গেছে, 800 জনকে দিয়ে যায়নি, 8 জনকে তো দিয়ে গেছে। হ্যাঁ, তার ছোট ছোট অনেক কিছু আছে। So we celebrated him. আচ্ছা নন্দিনী, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। ধরো সব জায়গাতেই আমি বোম্বের যে অনুষ্ঠানগুলো বলো, সেখানে ধরো এত সম্মান দেওয়া হয়, মানে ধরো এই যে ধর্মেন্দ্র, সে অশক্ত অবস্থায় তাকে নিয়ে সেলিব্রেট করছে, তার জন্মদিন সেলিব্রেশন হচ্ছে, সবাই যাচ্ছে, তাকে বলছে সায়রা বানুর কাছে শাহরুখ খান গিয়ে মানে মাটিতে বসে তার হাত ধরে তাকে সান্ত্বনা দিচ্ছেন। এবং এই যে একটা ভীষণ একটা ফেলো ফিলিং বা একটা ভীষণ আন্তরিকতা। আচ্ছা, এরকম করে তোমার বাড়িতে কখনো দেব এসে বা তোমার হাত ধরে তোমার সান্ত্বনা দেওয়া বা তোমাকে চাওয়া, বা এই যে ছবিটা এলো দেবের খাদান, বা ধরো রাজ চক্রবর্তীর সন্তান, এটাতে তোমাকে নেমন্তন্ন করা, মানে এগুলো করে? না না, জানি না, মানে দেখো এগুলো জোর করে পাওয়া যায় না এখন, আর আমি আর আশাও করি না। অ্যাকচুয়ালি দেবের প্রথম ছবি আই লাভ ইউ, ওটা তাপস কিন্তু ছিল প্রথম ছবি না। বম্বের সঙ্গে তুলনা করলে বম্বেতে যেগুলো আছে না, জানি না, আমি আমার ক্ষেত্রে বলছি, আমি আমার মানে পরিধি থেকে বলছি, আমাদের ক্ষেত্রে, আমার বা সৈনিক ক্ষেত্রে হয়নি না।
না কিন্তু যখন পুরনো যারা আছে তারা করেছে, প্রভাতদা ডেকেছেন, কিন্তু নতুনদের না, না একদমই না। এবং আমি জানি না মানে তাপস তো একটু পুরনোপন্থী অভিনেতা তো ডেফিনেটলি ছিলেন। মানে মানে দৌলতে আমি খুব বড় বড় মানুষকে দেখেছি, যেমন ধরো তনুদা তো আছেই, তনুদা আমাদের জীবন জুড়ে আছে। তনুদা ছাড়াও যদি আমি ওর জীবনের শুরুটা বলছি, আমার বিয়ের পর সত্যজিৎ রায়কে আমি খুব কাছ থেকে দেখেছি। এমন ভাবে উনি বা বৌদি কথা বিয়ের পর পর আমার একদম এমন ভাবে কথা বলতেন যেন মনে হতো আমি সেলিব্রিটি, উনি একজন সাধারণ মানুষ, এতটাই ডাউন টু আর্থ। সেইভাবে দেখেছি মৃণাল সেনকে, বৌদিকে, সেইভাবে আমি ডাউন টু আর্থ দেখেছি মানুষ, একদম মাটির কতটা সমৃদ্ধ জ্ঞানী। রবিদাকে, রাঙাদাকে মানে দিলীপ রায়কে, তারপরে ধরো উৎপল দত্তকে, আর কত নাম, তপন সিনহাকে, অরুন্ধতী দেবীকে, দাশগুপ্ত ছবি করেছেন, এরকম অনেক মানুষ। এরা যে এত 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 খ্যাতি তাদের, মানে কি বলবো, তাদের দিয়েই গেছেন। তারা কত বড় মাপের একটা মানুষ, এরা যত বড় মাপের মানুষ না, যারা লং দেখবে সাস্টেন করে, তত তাদের যেটা বলে যে গাছে অনেক ফল নুয়ে পড়ে, ওরা নুয়ে পড়া। আর এখনকার তুমি দেখবে একটা ছবি একেবারে সুপার ডুপার বাম্পার হয়ে গেল, একেবারে মাথায় একেবারে ঝিকিমিকি ব্যান্ড পরে মানে এরম লুক হয়ে গেল। এটা বোধহয় এখনকার ট্রেন্ড, যেটা আমি রিলেট করতে পারি না, বাট এটাই হয়তো ঠিক, আমি জানি না। না আসলে ওই ছবিটা চোখের মধ্যে ভাসে যে যখন সায়রা বানু বসে আছেন আর শাহরুখ খান মাটিতে এসে সায়রা বানুকে, মাটিতে বসে সায়রা বানুর হাতটা ধরে কাঁদছে, এই দৃশ্যটা, কিছু কিছু দৃশ্য মানে যেগুলো অশক্ত ধর্মেন্দ্র তার দুই ছেলে মিলে সেলিব্রেট করছে এবং সবাই তাকে, এবং প্রত্যেকে পা ছুঁয়ে চলে যাচ্ছে মানে অনেকে। তো বা আমি পুরোনো দিনের ভিডিওতেও দেখেছি যখন রাজ কাপুর বসে আছেন বা তাদের সঙ্গে করা। তো এরকম তোমার কাছে এসে খুব বড় তারকা বা তারা এসে তোমার তারকা বলতে তুমি মানে এখনকার দিনে যারা মানে যারা ধরো হিরো বা ধরো পরিচালক এখনকার দিনে পড়ে, তারা কি তোমার সঙ্গে এসে যখন তাপসদা মারা গেছিল মারা যাওয়ার, জিৎ অবশ্যই এসেছিলেন। জিৎ, হ্যাঁ আমি ঋতু টিতুকে ধরছি না, কারণ হিরো জিৎ এসেছিলেন, জিৎ এসেছিলেন। এবং জিৎকে আমার মেয়ে যখন কাজেও বলেছিল এসেছিলেন, এসেছিলেন। এবং জিৎ যখন মানে তাপস যখন একটা সময় দেখো একটা আর্টিস্ট, এটা মনমুনো খুব বলে, তাপস একটা সময় বললেন যে আমি রিয়েলাইজ করলাম যে আমি অভিনয়টা ছাড়া কিছুই জানি না। ঠিকই, আমি কিছুই জানি না, আমাকে আমি আমি আমার আমি আবার আমার অভিনয় জগতে ফিরে আসতে চাই, আমার কাজ চাই আবার নতুন করে, আমি নতুন করে, আমার কোনো পেছনে কোনো ব্যাগেজ নেই, যে সাকসেসেরও ব্যাগেজ নেই, আমি কি করেছি পাস্টে কোনো কিছু ব্যাগেজ নেই, আমি নতুন করে আবার শুরু করতে চাই। তো ও সকলকে ফোন করতে শুরু করলো, এখানে অনেকে মক করেছে, এই তো তাপস পালকা, আরে তাপস ভালো কাজ চাইবে, কাজই তো ঠিক বলেছে, হ্যাঁ কাজ তো চাইবেই, ক্ষতিটা কি? সে যদি চেয়ে থাকে এখনকার, তার পুরো ব্যাগেজ খুলে এসে সে নতুন হয়ে কতটা বিনয়ী হলে সেটা করতে চায়, সবাই করতে পারে। দ্যাটস হোয়াই আই সেলিব্রেট দিস ম্যান, আই ডোন্ট কেয়ার হু কামস এন্ড হু নট কাম, ইট ডাজন্ট ম্যাটার। যারা আমার তনুদার ভাষায় লং রেসেল ঘোড়া, তারা প্রত্যেকে তাপসকে বাড়ির পাশে এসেছে, কাছে এসেছে। আই এম নট বদার্ড অ্যাবাউট কে এলো কেউ এলো না, বাট আই উইশ দেম গুড লাক। তাদের আমি ভালো চাই, তারা ভালো করুক, এই ইন্ডাস্ট্রিকে আরো সমৃদ্ধ করুক এবং খুব ভালো থাক। কিন্তু ইতিহাস যদি না একটুখানি আমরা ফিরে যাই, আমরা বর্তমানে মানে শিকড়টাকে ধরতে পারবো না, এটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক। আমি একটা কথা বলছি, তাপস পাল, ঋতুপর্ণ ঘোষ ইজ আ মানে অ্যামেজিং মানুষ, অ্যামেজিং ডিরেক্টর। ও যখন হীরের আংটি করে প্রথম আমার বাড়িতে তাপসের সঙ্গে আসে, কিন্তু তাপসের সঙ্গে কোনো ছবি নিয়ে একটা কথা হয়, কিন্তু ঋতু ওকে বলে আয় না, রাত্রিবেলা ফোন করে আয় একটু আমরা মজা করবো, আয় আমার বাড়িতে আয়। তাপসের ওইটা ভালো লাগেনি, আমার মনে হয় অনেক মনে আছে ওর একটা সেন্টার টেবিল, সুন্দর সুন্দর লাইট পাঠিয়ে দিয়েছিল অ্যাজ আ গিফট। ওনা ওগুলোকে, ও আমায় কেন, মানে রাত দুপুরে আমি কি করতে যাব, মজা করতে যাব, আমি কোনো ছবি করবো না। দ্যাট ওয়াজ তাপস পাল, ইম্পালসিভ। ওর বুদ্ধি থাকা উচিত ছিল। হ্যাঁ, চুপ চুপ করে থাক, কাজটা করে বেরিয়ে আয়,
ভোকাল। সাইলেন্টলি অনেক কথা বলে দিল, সাইলেন্টলি অনেক কথা বলে দিল। তো হলো না, কাজ ডাজন্ট ম্যাটার। যেটা মানে এখনকার দিনে আমি একটু মানে এটা কেউ করে ঋতুপর্ণ ঘোষের কাছ থেকে একটা? না, ওর ওটা পছন্দ হয়নি যে ওইভাবে বলেছে। না, আমি রাত্রি 2টোর সময় ওর সাথে কি মজা করতে যাবো, এ আবার কি কথা? আমি ছবি করবো না। জাস্ট লাইক তাপস দা। তো যা গেল, তো গেল, তাতে তার কোনো যায় এলো না। হ্যাঁ, দ্যাট ওয়াজ তাপস পাল, এগুলো কেউ জানে না। মানে তাপস দাকে, বাট হি লাভড হিম আ লট। আই নো, বাট কিন্তু তাপস দাকে ঋতুপর্ণ হি লিভড অন হিজ দুটোর সময় ডেকেছে আনন্দ করতে। ইট ইজ আ নিউজ। আমি জানি না, মেবি ভালো মনেই বলেছে, বাট তাপস ডিড নট লাইক ইট। তাপস ডিড নট লাইক ইট, বলে আমার ভালো লাগে না, যখনই যাই আর দুটো ভো করে এসি চলে আর ওই লেপের তলায় ভুট্টা খায়, আমি বুঝতে পারি না কি কথা বলবো, আমার ভালো লাগে না। হ্যাঁ, এটা ঠিক বুঝিয়ে বোঝা আমি বোঝাই, মানে তুমি ও তো কাজ না, আমার ভালো লাগে। এখন একে বোঝাবে কি? এরম যার যে হবে তার কি করে কাজ জুটবে? এখন যে এখন তো তোমাকে তাপস পালকে ভালো লাগে না, ভালো লাগে বলে আমি জানি না, সেইভাবে না। এটা একটা ছোট একটা, আমি একটা ইনসিডেন্ট বললাম, আমি কোনো খারাপ করে বলছি না, কিন্তু এটা একটা একটা ছোট ইনসিডেন্ট আমি বললাম। হ্যাঁ, তো ন্যাচারালি তাপস তো তাপসই, but I love him for all this. That he's unique. He's unique. তাই জন্য যেন ওর যখন ও তো ভীষণ ইসকনে গিয়ে দান ধ্যান করতো, তো যার জন্য ওর কিন্তু আমরা যে ওই যেটাকে বলে কাজটা, সেই কাজটা আমরা ইসকনে করেছিলাম, এবং ওর যেটা নিয়ম ভঙ্গ বলে, আমরা ওকে সেলিব্রেট করেছিলাম এতে, তোমার টলি ক্লাবে। এবং সবাই মানে very well dressed up হয়ে we celebrated him, we still celebrate him, such a nice human being. কিন্তু এই যে ইম্পালস, না বলতে না জানা, এখান থেকে চলা, এই যুগে তো এটা এর মতো বোকা পৃথিবীতে হবে না। তখন তাপস আমাকে বলতে, জানো তো আমার জীবনে দাদার কীর্তির ওই কথাটা আছে, আমি খুব বোকা না বলতাম। আমারও তাই মনে হয় তাপস পাল তুই বড় বোকা রে, ও সবসময় বলতো এটা। কি সুন্দর কথাটা বললে। এরপরে আর কিছু হয় না জানো তো, এইখানে আমি ইন্টারভিউটা শেষ করি। আর আজকে বছরের প্রথম দিন আমি বলি, আমার মেয়ে 31 ডিসেম্বর জন্মদিন, এবং 10 বছর অব্দি তাপস মেয়েকে বিয়ে দেওয়ার মতো করে ওর জন্মদিন করতো টলিউডে, মানে আমাদের মানে সবাই আসতো, এবং শুধু তারাই নয়, যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমাদের একটা হই হতো, ওখান থেকে পার্টিতে যে যার মতো যেত। তো আজ আর একবার আবার আমার আজকে 3টা নস্টালজিক হওয়ার দিন, আর তাপসকে তো সঙ্গে নিয়ে আমি আর আমার মেয়ে চলছি। যারা ভালোবাসে তারা তো আছেই। আবার বলি হ্যাপি নিউ ইয়ার, এই বছর খুব ভালো কাটুক আপনাদের সকলের, সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজকে বছরের প্রথম দিনে আমরা ফিরে দেখলাম, কথা বললাম নন্দিনীদির সঙ্গে, এবং একটু বেদনা আনন্দ সব মিলিয়েই তো জীবন, শুধু তো আর আনন্দ আর শুধু বা বেদনা দুটোই তো হয় না, তো সব মিলিয়ে আমরা কথা বললাম, এবং আশা করি আপনাদের এই আড্ডাটা ভালো লাগলো, এবং ভবিষ্যতেও আমি নন্দিনীদির কাছে আবার আসবো, আবার গল্প করব, এবং বলা কি যায় ওনার একটা রেসিপি নিয়ে আমরা একটা ভিডিও করতে পারি পরবর্তীকালে, করতে পারি। ফলে আজকে এখানেই অনুষ্ঠানটা শেষ করছি। নমস্কার। নিবেদিতা দে, যিনি এতক্ষণ আমার ইন্টারভিউ করলেন, খুব ভেটেরেন সাংবাদিক, অনেক অভিজ্ঞতা নিয়ে সমৃদ্ধ। ওর ইউটিউব চ্যানেল নিশ্চয়ই আপনারা দেখবেন, নিবেদিতা অনলাইন।